প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের টাইম এক্সক্লুসিভে। এবং আজকের অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল মাহমুদ। এবং যথারীতি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য বেশ কয়েকজন অতিথি এরই মধ্যে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। আমরা তাদের সঙ্গে পরিচয় করে দেব। তবে সবার আগে আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়গুলো আপনাদের জানাচ্ছি। শুরুতেই আমরা সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বৈঠক চলছে, সেই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে একটি ভিন্ন বার্তা দিয়েছেন। সেই ভিন্ন বার্তার তাৎপর্য কী সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা আলাপ করার চেষ্টা করব জাতিসংঘের বিকল্প হতে পারে বোর্ড অফ পিস, এই মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খুবই সিগনিফিক্যান্ট মন্তব্য। এবং বোর্ড অফ পিস আপনারা জানেন যে গাজা পুনর্নির্মাণ করবার জন্য, গাজাকে পুনর্গঠন করবার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে বোর্ড অফ পিস গঠন করা হয়েছে। এবং সেই বোর্ড অফ পিসকে তিনি ভবিষ্যতের জন্য জাতিসংঘের বিকল্প হিসেবে ভাববার অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন। এর সিগনিফিক্যান্স কী সেটি নিয়ে আলাপ করার চেষ্টা করব। আমরা স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36-এর যে বিশেষ নির্বাচন, সেই নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি। এবং আপনারা স্বভাবতই জানেন যে এই নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে বাংলাদেশি কমিউনিটি থেকে একজন প্রার্থী ম্যারি জুবাইদা, তিনি অত্যন্ত সাড়া ফেলেছেন। এবং সেই নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সেই নির্বাচনে তার বিজয়ী হওয়ার সম্ভাবনা কতখানি উজ্জ্বল হচ্ছে সেটি নিয়ে আমরা আলাপ করবার চেষ্টা করব। এছাড়াও আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে প্রচারণা সেটি শুরু হয়েছে এরই মধ্যে। এবং আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেট থেকে তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করছেন। এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার নির্ধারিত জনসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সেই জনসভার খোঁজখবরও আমরা নেওয়ার চেষ্টা করব। একেবারে মাঠ থেকে আমাদের প্রতিনিধি সেখানে আছেন, তার সঙ্গে কথা বলে আমরা আশা করছি আপডেট জানতে পারবো। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমরা নিউজ আপডেট জানাবার জন্য প্রতিদিন যাকে আমরা পাই, সেই নাজমুল আহসান আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমরা কথা বলবো জনাব হাসান ফেরদৌসীর সঙ্গে। তিনি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক, বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক এবং লেখক। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন আছেন আমাদের সঙ্গে, তিনি প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক। এছাড়া বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ বাগের সভাপতি জনাব জয়নাল আবেদিন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবার কথা রয়েছে। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই সকল অতিথিকে আমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা সংযুক্ত পেয়ে যাব। শুরুতেই আমরা যাচ্ছি জনাব নাজমুল আহসানের কাছে। জনাব নাজমুল আহসান, আজকের দিনের নিউজ আপডেট আশা করছি আপনার কাছ থেকে জানতে পারবো। কি আছে আজকের সংবাদ আপডেট, জনাব নাজমুল আহসান? ধন্যবাদ ইকবাল মাহমুদ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ জানুয়ারি মাসের 21 তারিখ বৃহস্পতিবার। প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে 360 ডিগ্রি উল্টে গিয়েছেন। ইউরোপের উপর যে ট্যারিফ আরোপ করার কথা বলেছিলেন সেখান থেকে তিনি সরে পড়েছেন। তিনি এখন বলেছেন যে আপাতত তিনি ট্যারিফ আরোপ করছেন না ইউরোপের উপরে। এর কারণটা হচ্ছে যে আজকে বুধবার তিনি ন্যাটোর যিনি সেক্রেটারি জেনারেল আছে তার সাথে যে তার যে কথাবার্তা হয়েছে, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় গ্রিনল্যান্ডের ব্যাপারে একটি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার ব্যাপারে একটি ফ্রেমওয়ার্ক নিয়ে তাদের আলোচনা হয়েছে। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে ইউরোপের উপরে শুল্ক আরোপের বিষয়টি এখন স্থগিত রাখা যেতে পারে এবং সেই সিদ্ধান্তই তিনি জানিয়েছেন তার ট্রুথ সোশ্যাল মিডিয়া পোস্টে। অর্থাৎ আপাতত ইউরোপের উপরে যে সমস্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে বিরোধিতা চালিয়ে আসছে, বিরোধিতা করেছে ইতিমধ্যেই, তাদের বিরুদ্ধে এই ট্যারিফের কোনো আরোপ করবেন না, অতিরিক্ত ট্যারিফ তিনি বলেছিলেন 10% হারে, এবং সেটি তিনি এখন করছেন না। সেই ঘোষণাটি তিনি আজকে দিয়েছেন। এবং এটি হচ্ছে ডাভোসে পর্যন্ত যত খবর বেরিয়েছে ডাভোস থেকে, তার মধ্যে সবচেয়ে আলোচিত খবর যে প্রেসিডেন্ট ট্রাম্প শেষ পর্যন্ত ইউটার্ন গ্রহণ করেছেন ট্যারিফের ব্যাপারে। ট্যারিফ তিনি আরোপ করছেন না। কিন্তু এর আগেই ইউরোপীয় ইউনিয়ন কিন্তু কঠোর বার্তা দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে। এবং এই কঠোর বার্তা প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য ফ্রেমওয়ার্কটা কি সেটা ব্যাখ্যা করেননি। এমনকি নাটো সেক্রেটারি জেনারেলও এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কি ধরনের কথাবার্তা হয়েছে, কি ধরনের সমঝোতা
হয়েছে ফ্রেমওয়ার্কের ব্যাপারে, যেহেতু ফ্রেমওয়ার্কটি কেউ এখন জানে না, অতএব তার কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু এর আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সাথে যে একটি বাণিজ্য চুক্তি করেছিল তারা কিছুদিন আগে, সেটি তারা সাসপেন্ড করার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক প্রত্যাহারের ঘোষণার কয়েক ঘন্টা আগে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে তারা যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিতে তারা উপনীত হয়েছিল সেই চুক্তি কার্যকর করা, সাসপেন্ড রাখার নির্দেশ দিয়েছে, এবং এটি একটি বড় আকারের একটি বাণিজ্য চুক্তি ছিল ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে। এবং তারা বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প, ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে তারা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে, যে হারে এবং যে প্রক্রিয়ায় গ্রিনল্যান্ড দখল করার, অন্তর্ভুক্ত করার যুক্তরাষ্ট্রের সাথে কথা বলছেন, এবং মূলত ইউরোপিয়ান ইউনিয়ন দেশগুলোর সাথে বৈরিতামূলক আচরণ শুরু করেছেন, তাদের পক্ষে এখন আর বাণিজ্য করা সম্ভব নাও হতে পারে। অতএব সেই কারণে তারা বাণিজ্য চুক্তিটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এবং এই সিদ্ধান্ত জানিয়েছেন যে যিনি এই ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড কমিটির যিনি চেয়ারম্যান, যিনি মূলত এই বাণিজ্য চুক্তিটি সম্পাদনের ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন, সেই সেই বার্ন্ড ল্যাঙ্গে তার নাম, এবং সেই বার্ন্ড ল্যাঙ্গে সেই ঘোষণাটি তিনি দিয়েছেন যে ইউরোপের কাছে আর কোনো অল্টারনেটিভ, কোনো বিকল্প নেই এটি সাসপেন্ড করা ছাড়া। তার কারণটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের বিরুদ্ধে বক্তব্য প্রদান করতে শুরু করেছেন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের একটি সদস্য দেশ হচ্ছে আপনার আহ, গ্রিনল্যান্ড, ডেনমার্ক। অতএব তার পক্ষে সেটি রাখা সম্ভব হচ্ছে না। এই গ্রিনল্যান্ড ট্যারিফটা প্রেসিডেন্টের যে সিদ্ধান্ত ছিল, গ্রিনল্যান্ড ট্যারিফ, সেটি তিনি অবশ্য প্রত্যাহার করে নিয়েছেন একটু আগে আমি বলেছি। শনিবার তিনি সেটি আরোপ করতে চেয়েছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আজকে ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণে তিনি একটি কথা নিশ্চিত করেছেন যারা তার ভাষণ শুনেছেন সবাইকে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডকে পেতে চায়, গ্রিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করতে চায়, কিন্তু কোন শক্তি প্রয়োগ করবে না, কোন ফোর্স অর্থাৎ শক্তির জোরে সামরিক অভিযান চালিয়ে গ্রিনল্যান্ড দখল করার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। এই কথাটি ডাভোসের মঞ্চে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ঘোষণা দিলেন। এতে অনেকে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন যদিও, কিন্তু সবাই একটি কথা আবার বলেছেন এর জবাবে, যে প্রেসিডেন্ট ট্রাম্প তার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করার অবস্থান থেকে সরে দাঁড়াননি। তিনি প্রক্রিয়াটা পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু তিনি এখনো মনে করেন যে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে গ্রিনল্যান্ড, এবং গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ। তবে প্রেসিডেন্ট তার ভাষণে আজকে বলেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরে যুক্তরাষ্ট্র একটি মহা ভুল করেছিল, বড় ধরনের ভুল। সেই ভুলটি হচ্ছে যে গ্রিনল্যান্ডকে ডেনমার্কের আওতায় থাকতে দেওয়ার বিষয়টি। সেই সময় এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছিল, যুক্তরাষ্ট্র না থাকলে এটি হয়তো এতদিনে জাপানেরও অংশ হয়ে যেতে পারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, কিংবা অন্য কোনো দেশের। এবং তিনি আরো এই কথাও বলেছেন সেটি জার্মানিরও অংশ হতে পারত। আহ কারণ আপনাদের হয়তো মনে আছে যে যুদ্ধের সময় জার্মানি এবং জাপান এরা যুক্তরাষ্ট্রের বিরোধী শক্তি হিসাবে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। অতএব সেই বিষয়টিও তিনি আজকে কথা তুলেছেন, এবং তিনি বলেছেন, সেই প্রশ্ন ছিল, তিনি বলেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চাই। এতে যদি ইউরোপের রাষ্ট্রগুলি সম্মত থাকে ভালো কথা, আর যদি সম্মত নাও থাকে তাহলেও সেটি আমরা মনে রাখবো। এর বেশি অবশ্য তিনি কিছু বলেননি। তবে তিনি ইউরোপীয় নেতারা যারা যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন এই গ্রিনল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে, তাদের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি নাটোর সাথে নাই থাকে তাহলে নাটো মোটামুটি শক্তিহীন। নাটোর সকল শক্তি যুক্তরাষ্ট্র যোগান দিয়ে থাকে, এবং এত দীর্ঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নাটোকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে, নাটোকে শক্তি প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই মুখ্য ভূমিকা পালন করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র তার বিনিময়ে কিছুই পায়নি। সে কথাটিও প্রেসিডেন্ট ট্রাম্প আজকে এই ডাভোসের বক্তৃতায় উল্লেখ করেছেন। যদিও এবং আরেকটি কথা সেটি হচ্ছে যে সেটি তিনি এও বলেছেন যে যে সমস্ত দেশগুলি যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত করার ব্যাপারে, তারা মূলত
নিরাপত্তার বিষয়টি নিয়েই বোঝার চেষ্টা করছেন না। তারা মনে করছেন যে এটি একটি জমি দখলের ব্যাপার, কিন্তু সেরকম কিছু এটি নয়। এটি যুক্তরাষ্ট্র এবং মূলত সর্বোপরি ইউরোপের নিরাপত্তার জন্যই যুক্তরাষ্ট্রের প্রয়োজন গ্রিনল্যান্ডের। সে বিষয়টিও তিনি উল্লেখ করার চেষ্টা করেছেন। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে তিনি খুব দ্রুত এই বিষয়টিতে নিষ্পত্তি করতে চান আলাপ আলোচনার মাধ্যমে। সে কথাও তিনি আজকে বলেছেন। যদিও তার এই প্রস্তাবে কেউই এখনো সাড়া দেয়নি যে তারা, তবে ন্যাটোর সেক্রেটারি জেনারেলের সাথে ফ্রেমওয়ার্ক নিয়ে তার যে আলোচনা হয়েছে সেটি কিন্তু তার ভাষণে আগে পরে হয়েছে, ভাষণের আগে হয়নি। অতএব সেই বিষয়ে তিনি কোনো ফ্রেমওয়ার্ক হচ্ছে কিংবা ন্যাটো সেক্রেটারি জেনারেলের সাথে তার এই বিষয়ে কোনো আলাপ আলোচনা চলছে সেটিও তিনি উল্লেখ করেনি তার ভাষণে। আরেকটা জিনিস তিনি যেটা বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে, যে তিনি অবশ্য আ আ যুক্তরাষ্ট্রের কথা বলেছেন যে, তিনি যা য বে উম মিল শক্তি প্রয়োগের ক্ষেত্রে ইউরোপকে নিরাপত্তার রক্ষা প্রদানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকাই সবথেকে বেশি। এবং সেই কথাটি যুক্তরাষ্ট্রের আর ইয়ের জনগণ, ইউরোপের মানুষ, ইউরোপের কতিপয় দেশ হয়তো সেটি এখনো সেইভাবে অনুধাবন করতে পারছে না। এটিও তিনি উল্লেখ করেছেন। আরেকটা বিষয় বলছে যে আ আ আ আজকে একটি ইন্টারনাল মেমো অর্থাৎ আভ্যন্তরীণ দলিল থেকে অ্যাসোসিয়েটেড প্রেস একটি বেশ উদ্বেগজনক সংবাদ দিয়েছে। সেটি হচ্ছে যে আইস কর্তৃপক্ষ, যে আইসের যে সমস্ত কর্মকর্তারা, আইসের সদস্যরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকেন। তাদেরকে ই ই ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এর শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে তারা যেন কোন প্রকার বাধা আ আ তোয়াক্কা না করে, অর্থাৎ জুডিশিয়াল ওয়ারেন্ট থাকুক বা না থাকুক, তারা যদি মনে করেন যে কোনখানে কোন অবৈধ অভিবাসী কিংবা কোন ক্রিমিনাল অভিবাসী লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করার জন্য তারা যেকোনো ঘরে অভিযান, যেকোনো গৃহে অভিযান চালাতে পারবেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানের ১ম সংশোধনী এবং ৪র্থ সংশোধনীর আওতায় এই ধরনের অভিযান ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা কোন গৃহে প্রবেশ করতে পারে না জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া। কিন্তু আইস কর্তৃপক্ষকে যে নির্দেশ দেওয়া হয়েছে, একটি ইন্টারনাল মেমো উদ্ধৃত করে অ্যাসোসিয়েটেড প্রেস আজকে এই উদ্বেগজনক খবরটি দিয়েছে। তাতে বলা হয়েছে যে আইস কর্তৃপক্ষ যদি প্রয়োজন মনে করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা, তাহলে তারা জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়াই যেকোনো গৃহে শক্তি প্রয়োগ করে হলেও প্রবেশ করতে পারবে। তবে যদিও এটি সাংঘর্ষিক একটি অবস্থান যুক্তরাষ্ট্রের এতদিনের প্রচলিত নীতিমালার সাথে, যে নীতিমালাকে একসময় সুপ্রিম কোর্টও সম্মতি দিয়েছিল, যে নীতিমালার প্রতি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যে প্রশাসন, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি, সেই বিষয়টাকে উপেক্ষা করেই অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর যে নির্দেশনা দিয়েছে, এতে মানবাধিকার সংগঠন, ইমিগ্রেশন অধিকারের সংগঠনগুলোর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং বিভিন্ন সময় দেখা গেছে অতীতে গত কয়েক মাসে, বিশেষ করে মিনেসোটাতে অভিযান পরিচালনা করার সময় আইস কর্তৃপক্ষ, আইসের সদস্যরা কোন রকম ওয়ারেন্ট কিংবা কোন নির্দেশনার অপেক্ষা না করে যখন ইচ্ছা তারা বিভিন্ন গৃহে প্রবেশ করছে। এবং দিন কয়েক আগে তারা একজন যুক্তরাষ্ট্রের নাগরিককেও তারা অনেকটা আহ কাপড়-চোপড়হীন অবস্থায় শীতের মধ্যে বাইরে নিয়ে এসেছিল। তাকে সন্দেহ হয়েছিল। যাকে তারা খুঁজছিল সেই ব্যক্তির চেহারার সাথে নাকি ওই যুক্তরাষ্ট্রের নাগরিকের চেহারার মিল তারা খুঁজে পেয়েছিল। এইজন্যই তাকে তারা নিয়ে এসেছিল। অবশ্য কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়। এবং সেই যুক্তরাষ্ট্রের নাগরিক ইতিমধ্যেই মামলার প্রস্তুতি গ্রহণ করছেন আইস কর্তৃপক্ষ এবং ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু আজকে যে নির্দেশটির তথ্য পাওয়া গেল স্টেট প্রেসের খবরের মাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে আইস কর্তৃপক্ষকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে তাদের অভীষ্ট লক্ষ্য অর্জনে। সেই লক্ষ্যটি হচ্ছে যত বেশি সম্ভব মানুষ, যা অভিবাসী যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছে, তাদেরকে খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্র থেকে দ্রুত বহিষ্কার করা। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, যে আহ, এতদিন ধরে যে বিভিন্ন সময় পরামর্শ দেওয়া হতো আইন প্রয়োগকারী সংস্থা, আইনজীবীদের সংস্থা, মানবাধিকার সংস্থা, ইমিগ্রেশন ব্যাপারে যারা সহায়তা করে থাকেন তাদের পক্ষ থেকে, যে আইস কর্তৃপক্ষ জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া আপনার ঘরে প্রবেশ করতে চাইলে, তল্লাশি চালাতে চাইলে
কোনোভাবেই অনুমতি দিবেন না। এখন দেখা যাচ্ছে আইস সেই কর্তৃপক্ষ সেই অনুমতিরও তোয়াক্কা করছেন না। সেই জুডিশিয়াল ওয়ারেন্টেরও তোয়াক্কা তারা করছেন না। কারণ যে হারে তারা দিন কয়েক আগে একটি প্রকাশিত ভিডিওতে দেখা গেল যে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের বাড়িতে তারা দরজা ভেঙেই প্রবেশ করে ফেলেছিলেন। অতএব সেই বিষয়টি এখন প্রমাণিত হয়েছে যে আইস কর্তৃপক্ষ তাদের অভিযান চালানোর সময় কোন প্রকার ওয়ারেন্ট, সেটি জুডিশিয়াল হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ারেন্ট, তার তোয়াক্কা করছেন না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আজকে মেইনে নতুনভাবে আইসের বড় আকারের অভিযান চালানো শুরু হয়েছে। সেই ঘোষণাটি এসেছে ফেডারেল সরকার থেকে এবং পোর্টল্যান্ডের মেয়র আজকে জানিয়েছেন সেই মেইনের পোর্টল্যান্ডের শহর মেয়র জানিয়েছেন মার্ক ডিওন। তিনি বলেছেন যে এই ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্যে। তার কারণ আইস কর্তৃপক্ষ সেখানে শক্তি নতুন করে শক্তি সঞ্চয় করেছে এবং তাদের অতিরিক্ত আ আ স বা ফোর্স সৈন্য পাঠানো হয়েছে ফেডারেল সরকারের পক্ষ থেকে এবং তারা মেইনে অনেকটা সাঁড়াশি অভিযান পরিচালনা করতে শুরু করেছেন। ক্রিমিনাল অপরাধী, অভিবাসী যারা এবং অবৈধভাবে যারা অবস্থান করছে তাদের খুঁজে বের করে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করার জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি যে এইট সার্কিট কোর্ট যুক্তরাষ্ট্রের তারা আজকে একটি রায় দিয়েছে এবং সেই রায় এটি হচ্ছে যে মিনেসোটাতে আইস কর্তৃপক্ষ যে হারে বিভিন্ন বিক্ষোভ আ আ দমনের চেষ্টা করছে, বিক্ষোভ দমনের প্রক্রিয়া ব্যবহার করছে, সেই প্রক্রিয়াগুলো বৈধ। তারা সেগুলো সেই প্রক্রিয়াগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার যে আবেদন এসেছিল বিভিন্ন সংস্থা, মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, সেই আবেদন তারা নাকচ করেছে। তারা বলেছে তারা কোন ধরনের রেস্ট্রিকশনস আইস অভিযান চালানোর ক্ষেত্রে কোন সব ধরনের বাধার ব্যাপারে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। অর্থাৎ আইসের অভিযানে বাধা দেওয়া যাবে না মিনেসোটাতে। এবং সেই আ বাধা সেই আদালতের আপিলস কোর্টের আদালতের সিদ্ধান্তে দেখা যাচ্ছে যে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা কেমিক্যাল ইরিট্যান্ট অর্থাৎ বিক্ষোভ দমনের সময় কেমিক্যাল পদার্থের মাধ্যমে ব্যবহার করে যে ধোঁয়া সৃষ্টি করা হয়, সেই ধোঁয়া সৃষ্টি করার প্রক্রিয়াটি তারা অব্যাহতভাবে ব্যবহার করতে পারেন। এটি আজকে 8 সার্কিট কোর্টের আপিল বিচারকরা সেই সিদ্ধান্ত দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি এবং তার প্রশাসন একটি যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। নিউ ইয়র্ক সিটিতে আগত পর্যটক এবং নিউ ইয়র্ক সিটির বাসিন্দা যারা হোটেলে থাকেন কিংবা হোটেল রুম বরাদ্দ করে থাকেন তাদের জন্যে এবং সেটি হচ্ছে এখন থেকে আগামী ফেব্রুয়ারি মাসের থেকে এটি কার্যকর করা হবে বলা হচ্ছে এবং সেই ফেব্রুয়ারি মাসের যেদিন থেকে এটি কার্যকর করা হবে সেদিন থেকে এটি ফেব্রুয়ারি ২১ তারিখ থেকে সেটি কার্যকর করা হবে এবং সেই নতুন বিধি অনুযায়ী নিউ ইয়র্ক সিটির কোন হোটেলই এখন অতিথিদের কাছ থেকে কোনো গোপন ফি আদায় করতে পারবে না। তারা তাদের বিজ্ঞাপনে কিংবা তাদের কোটেশনের যে অর্থ যে হোটেল ব্যবহার বাবদ যেই কোটেশনটা দিবে, যেই মূল্য নির্ধারণ করবে, এর বাইরে অতিরিক্ত কোনো মূল্য যেমন কেউ কোনো হোটেল হসপিটালিটি ফি, কোনো হোটেল অন্য ধরনের অনেক ফি সংযুক্ত করে রুমের ভাড়া অনেকটা বাড়িয়ে দেয়। মেয়র মামদানি এবং তার প্রশাসনের ভাষায় এগুলি হচ্ছে জাঙ্ক ফি। অতএব এই জাঙ্ক ফি এখন থেকে আর নিউ ইয়র্ক সিটির হোটেল কর্তৃপক্ষ, হোটেল মালিকরা তাদের অতিথিদের উপর আর প্রয়োগ করতে পারবেন না। অতিথিদের নিকট থেকে আদায় করতে পারবেন না। ফেব্রুয়ারি ২১ তারিখ থেকে এই আইনটি নিউ ইয়র্ক সিটিতে কার্যকর করা হবে এবং গত ২০২৫ সালে নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন হোটেলগুলোতে যে অতিথিরা এসেছেন তারা প্রায় $৪৬ মিলিয়ন ব্যয় করেছেন এই ধরনের জাঙ্ক ফির মাধ্যমে। এর পাশাপাশি আরো একটি নতুন বিধানের কথা বলা হয়েছে। এখন থেকে যারা হোটেল রুম বরাদ্দ দিবেন তাদের ক্রেডিট কার্ড যেটা অতিরিক্ত সিকিউরিটি ডিপোজিট হিসাবে রেখে দেওয়া হয় সেটি এখন থেকে আর রাখা যাবে না। ক্রেডিট কার্ডের যে বিধানটি এতদিন রয়েছে যে আপনাকে ক্রেডিট কার্ড জমা দিতে হয় আর সিকিউরিটি ডিপোজিট হিসাবে, সেটিও এখন থেকে নিউ ইয়র্ক সিটি কোনো হোটেল কর্তৃপক্ষ আর গ্রহণ করতে পারবে না। সেটি মেয়র মামদানির প্রশাসনের পক্ষ থেকে আজকে কনজিউমার অ্যাফেয়ার্স কমিশনার এবং মেয়র মামদানি যৌথভাবে এক অনুষ্ঠানে সেই সিদ্ধান্তটি জানিয়েছিলেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যে আ আ আবহাওয়ার কথা বলি। আপনার খুব দুর্যোগময়পূর্ণ আবহাওয়া অপেক্ষা করছে নিউ ইয়র্ক সিটি বাসিন্দাদের জন্য রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এবং প্রচন্ড তুষারপাতের আশঙ্কা এবং দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটিতে কিছু স্থানে ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। আগামী সোমবার রাত থেকে আম র রবিবার রাত থেকে
সোমবার দুপুর পর্যন্ত এই অবস্থাটি থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। অতএব আপনার চলাচলের ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান, আপনার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ আপডেট জানা গেল। তার সবশেষে আপনি যে বিষয়টি অবতারণা করলেন, বিশেষ করে আবহাওয়ার যে পূর্বাভাসের কথা আপনি জানালেন, নিশ্চয়ই নিউ ইয়র্ক সিটির বাসিন্দা যারা আছেন তারা সকলেই এই বিষয়ে সতর্ক থাকবেন। আগামী রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যে ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে, আপনারা সকলেই সতর্ক থাকবেন। এমনিতেই বেশ কয়েকদিন ধরে বেশ ভারী শৈত্যপ্রবাহ চলছে, প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে। এর মধ্যে যে তুষারপাতের পূর্বাভাস, সেটি নিঃসন্দেহে আমাদের জনজীবনে, নগর জীবনে কিছুটা বিব্রতকর একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আমরা সকলেই সতর্ক থাকব। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব হাসান ফেরদৌস। জনাব হাসান ফেরদৌস, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জি। আজকে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক, সেই বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য আসলে বিভিন্ন মাত্রা, বিভিন্ন সেগমেন্টেশনারি ভাগ করলে আমরা অনেকগুলো সিগনিফিক্যান্স লক্ষ্য করছি। বিশেষ করে জাতিসংঘ নিয়ে তিনি যে মন্তব্যটি করেছেন, তিনি গাজা পুনর্গঠন করবার জন্য এরই মধ্যে একটি ফোরাম গঠন করবার ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে বোর্ড অফ পিস, এবং সেই বোর্ড অফ পিসকে তিনি জাতিসংঘের অল্টারনেটিভ হিসেবে ভবিষ্যতে কল্পনা করবার কথা বলছেন। জাতিসংঘ নিয়ে তো তার খেদুক্তি, তার অসন্তোষ বা তার এক ধরনের উষ্মা প্রকাশ অনেক সময় আমরা দেখেছি, বিভিন্ন মন্তব্যে তিনি প্রকাশ করেছেন। কিন্তু একেবারে এটির অল্টারনেটিভ একটি ফোরাম কল্পনা করবার মতো একটি পরিস্থিতি কি এখন আছে? যদিও জাতিসংঘের কতখানি ফাংশনাল জাতিসংঘ, সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু এই মুহূর্তে সমগ্র বিশ্বের কে ইউনাইট করবার জন্য এবং সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে মানবাধিকার, এই বিষয়গুলিকে দেখভাল করবার জন্য একটি সবচেয়ে আস্থাশীল একটি ফোরাম তো এখনো পর্যন্ত জাতিসংঘই, এবং সেই জাতিসংঘের বিকল্প হিসেবে একটি ফোরামকে তিনি আগাম যে ঘোষণা দিচ্ছেন, সেটি এর তাৎপর্য কি? আসলে তিনি কি মেসেজ দিতে চাচ্ছেন? বার্তাটা এরকম যে জাতিসংঘ আর এফেক্টিভ নয়, আমি জাতিসংঘ যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা পালন করতে পারি। আমি মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমার নেতৃত্বে সেই যে ফাংশনের কথা বলা হয়েছে জাতিসংঘের মাধ্যমে, সেটা আমি করতে পারি। তিনি সে কথায় স্পষ্ট করে বুঝিয়ে বলেছেন। তিনি এর আগে ডাভোস যাবার আগে যে কথা বলেছিলেন যে সব ব্যর্থ, নেটো ব্যর্থ, আন্তর্জাতিক আইন ব্যর্থ, জাতিসংঘ ব্যর্থ, এখন একমাত্র শক্তি কে আছে? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর একমাত্র শক্তি, শেষ শক্তি, যে কিনা তার শক্তি ব্যবহার করে তার পছন্দ মতো বিশ্বকে রিশেপ করতে পারে। কেমন? ফলে মধ্য কথা দাঁড়াচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প সাহেব শুধু আমেরিকাকে নয়, বিশ্বকে, শুধু বিশ্বকে নয়, এই বিশ্ব সংস্থাকেও তার মনের মতো করে সাজাতে চান। আপনারা হয়তো জানেন যে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 2 সপ্তাহ আগে জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট 60টির মতো সংস্থা থেকে বেরিয়ে এসছে। এখন মজা হচ্ছে যে জাতিসংঘ কিন্তু বানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে কটি দেশ, যে 3টি দেশ মূলত জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছে, ইনফ্যাক্ট নামটা ইউনাইটেড নেশন, তাও কিন্তু আমাদের আমেরিকান শাসনতন্ত্র থেকে নেয়া, উইথ দ্য পিপল, এই কথাটা সেখান থেকে নেয়া, সেই আমাদের শাসনতন্ত্র থেকে নেয়া। তো যেই যেই বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলেছিলাম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যার ভিত্তি হচ্ছে কি? আইন, আন্তর্জাতিক আইন, আমরা বলি রুল বেসড অর্ডার। সেই রুল বেসড অর্ডার আর আমাদের পারপাস সার্ভ করছে না। আজকে আমরা ডাভোসে কি দেখলাম? ডাভোসে প্রেসিডেন্ট সাহেব আগেই বলে গেছিলেন, আজকে রিপিট করলেন, তা হচ্ছে যে আমি যা বলবো, আমি মানে আমরাও নয়, আসলে আমি যা বলবো সেটি আইন। এর আগে স্টেফেন মিলার, ট্রাম্প সাহেবের হোয়াইট হাউসের ডেপুটি চিফ, তিনি কি বলছেন? যে একমাত্র শক্তির মাধ্যমেই বিশ্বের বড় বড় শক্তিগুলি সভ্যতা নির্মাণ করেছে, শক্তির মাধ্যমে। কেমন? আমি তাকে এক্স্যাক্টলি কোট করতে পারি। তিনি বলছেন যে শুধুমাত্র শক্তির মাধ্যমেই বিশ্ব ব্যবস্থা এতদিন টিকে ছিল, আমরা সেই শক্তির মাধ্যমেই বিশ্ব ব্যবস্থা নতুন করে গঠন করব। প্রেসিডেন্ট ট্রাম্প সে কথাই বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং কথা যেটা নাজমুল বুঝিয়ে বলেছে, তা হচ্ছে যে আজকে ট্রাম্প সাহেব কিন্তু যা বলে গিয়েছিলেন সে কথা তিনি রাখেননি। তিনি বলে গেছেন আমার চাই গ্রিনল্যান্ড।
আমি লিখেছি গতকাল প্রথম আলোতে যে তোরা যে যা বলিস ভাই, আমার গ্রিনল্যান্ডই চাই। কিন্তু আজকে তিনি সে কথা বলছেন না। তিনি কি বলছেন যে ঠিক আছে, আসো কথাবার্তা বলি আমরা। প্রথমত আমি শক্তি ব্যবহার করব না। দুদিন আগে তিনি কি বলেছিলেন, হয় সোজা পথে নয় বাঁকা পথে, হয় শান্তিপূর্ণভাবে আমাকে দেবে, নাহলে আমি শক্তি ব্যবহার করবো। দুদিন তিনি বলে গেছেন, কিন্তু আজকে বলছেন না। তার মূল কারণ হচ্ছে গিয়ে নেটোভুক্ত দেশগুলো, বিশেষ করে ইউরোপীয় এবং কানাডা খুব শক্তভাবে তার বিরুদ্ধে, তার অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কানাডার প্রাইম মিনিস্টার কি বলেছে, খুব স্পষ্ট করে তিনি বলেছেন যে আমরা একটা রাপচারের মধ্যে আছি, মানে ভাগ হয়ে গেছে। এই যে ট্রান্স আটলান্টিক সম্পর্কটা আমরা নির্মাণ করেছিলাম, ইতিহাসে সবচেয়ে সাকসেসফুল অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সটা ভেঙে যাচ্ছে। এখন সময় এসছে, তিনি বলছেন যে আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে ইনফ্যাক্ট ফ্রান্স এ কথা বলে আসছে, আমাদের একটা নিজস্ব সামরিক আর্মি দরকার, স্ট্যান্ডিং আর্মি দরকার। সারাক্ষণ যে আমরা আমেরিকার উপর ডিপেন্ড করবো তা তো নয়। উই নিড আওয়ার ওন মিলিটারি ফোর্সেস, যাতে করে আমরা আমাদের স্বার্থকে ডিফেন্ড করতে পারি। ভাবতে পারেন যে সংগঠনটা আমরা বানালাম, আমরা মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যা আমাদের স্বার্থকে প্রমোট করলো, বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল দেশ আমেরিকা কেন? নেটোর জন্যে। নেটো ভেঙে গেলে কি আমেরিকা আগের মতো পাওয়ারফুল থাকবে? কারণ অলরেডি শক্তির কেন্দ্রগুলি ভেঙে যাবে। এখন শক্তির কেন্দ্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, নেটোকে ভিত্তি করে। নেটো ভেঙে গেলে শক্তির কেন্দ্র হবে চায়না, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী রাশিয়া। ফলে ক্ষতি হবে আমাদের, মার্কিন যুক্তরাষ্ট্রের। বোধ করি এই পশ্চিমা দেশগুলির এই প্রতিবাদ দেখেই আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প সাহেব তার কথা চেঞ্জ করেছেন। এখন তিনি কি করছেন, নাজমুল খানিকটা বলার চেষ্টা করেছে, আমি বুঝিয়ে বলি। নতুন যে চুক্তি হতে যাচ্ছে, সেই চুক্তি কিন্তু অলরেডি আজ থেকে 70 বছর 1951-এ সেই চুক্তি হয়েছিল। কি চুক্তি? আমেরিকার সাথে ডেনমার্কের, যে তুমি যত খুশি সৈন্য নামাতে পারো, তুমি যেখানে খুশি তোমার বেস তুমি করতে পারো। একটু থামতে বলেন একটু আপনি। আচ্ছা, তো সেই চুক্তি ছিল 1951-এ। এখন যেটা হতে যাচ্ছে প্র্যাকটিক্যালি সেই সেম চুক্তি। বলা হচ্ছে যে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বেস থাকবে, তারপরে আমেরিকার সভরেন্টিও থাকবে। ভাইজান একটু প্লিজ, আপনি কম কথা বলেন প্লিজ, একটু একটু আপনি। ওটা ঢোকার বিনিময় কাজ হচ্ছে যে আপনি মিউট আপনি করবেন, নাইলে আপনি আপনার কথা ডিভাইসটি বলবেন। এই বাজারের মিউট করেন। আওকাও শোনা যাইতেছে এখানে। এটা একটু বন্ধ করেন। উনি বুঝতে পারছেন না বলে মনে হয়। মিউট করেন। মারুফ, আপনি আপনার ডিভাইসটি মিউট করেন। Recording in progress. এনিওয়ে, তো যেই যেই ফর্মুলা এখন উদ্ভাবন করা, তা হচ্ছে যে সাইপ্রাসে যেভাবে যুক্তরাজ্যের ইংল্যান্ড মানে ইউনাইটেড কিংডমের সামরিক বেজ আছে, ঠিক সেই ফর্মুলাতে গ্রিনল্যান্ডে যেখানে আমেরিকান বেস থাকবে, সে সমস্ত বেজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সোভরেন্টি বহাল থাকবে। এই হলো ফর্মুলার কথা হচ্ছে। এখন ইন্টারেস্টিংলি হয়তো আপনারা জেনেছেন যে ট্রাম্প সাহেবের নাম দেওয়া হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল টাইম তার নাম দিয়েছে একটা টাকো। টাকো মানে কি? ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ। তারপরে দাঁড়ালে, তার বিরুদ্ধে আরো শক্তভাবে দাঁড়ালে ট্রাম্প কিন্তু মত বদলান। যেমন চায়না বলেছে বসাও তুমি আমার উপর ট্যারিফ, আমিও পাল্টা বসাবো। তখন কি হলো? ট্রাম্প সাহেব সুর করে চীনের সঙ্গে চুক্তি করলেন। এক্স্যাক্টলি একই কথা এখানে করতে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলি বলল, যেমন আমি একটু আগে জানলাম নাজমুলের কাছ থেকে, যে চুক্তি হয়েছিল, ট্রেড চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাতিল করে দিচ্ছে ইউরোপিয়ানরা। মানে ভাবা যায় না এমন সব ঘটনা ঘটছে। কানাডা আমাদের সবচেয়ে বাড়ির পাশে প্রতিবেশী আমাদের। ট্রাম্প সাহেব কি বলছেন? ট্রাম্প আমি না থাকলে কানাডা কিছুই না। মুখের উপর তিনি বলছেন কানাডাকে। কানাডা জবাবে কি বলছে? যে আমাদের রাপচার হয়ে গেছে, আমাদের বিভক্তি হয়ে গেছে, তুমি আমি ভাগ হয়ে গেছি। এখন আমাদের সময় এসছে কি নিজের পায়ে দাঁড়ানোর। গেভিন নিউসাম আমাদের গভর্নর ক্যালিফোর্নিয়ার, তিনি গেছেন সেখানে, একই কথা বলেছেন। গেভিন নিউসাম আপনারা জানেন, আগামী নির্বাচনে প্রবাবলি তিনি হবেন ডেমোক্রেটিক পার্টির একজন কন্টেন্ডার, প্রতিদ্বন্দ্বী হবেন। তিনি বলছেন যে ইউরোপের শির দ্বারা গজাতে হবে। ইউরোপের শির দ্বারা নেই, শির দ্বারা গজাতে হবে। ফলে কি দাঁড়ালো? আন্তর্জাতিকভাবে আমরা বিভক্ত হলাম, দেশের ভেতরে আমাদের স্বার্থ নিয়ে আমরা বিভক্ত হলাম। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে একটি প্রস্তাব এসছে মার্কিন কংগ্রেসে, বাইপার্টিজান প্রস্তাব, যে যদি প্রেসিডেন্ট ট্রাম্প জোর করে অস্ত্র ব্যবহার করে
গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করেন, তাহলে কোনো পয়সা দেবো না আমরা, কোনো ফান্ডিং দেবো না আমরা। ফলে আন্তর্জাতিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প একা হয়ে পড়ছেন, ডোমেস্টিক্যালিও তার ভেতরে দেখতে পাচ্ছি আমরা বাই পার্টিজান রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, পলিটিক্যালি তার জন্য মোটেই লাভজনক নয়। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ জনাব হাসান ফেরদৌস। আমরা আবার ফিরছি আপনার কাছে, তবে সিলেট থেকে এরই মধ্যে যিনি যুক্ত হয়েছেন বাংলাদেশের সিলেট থেকে, তাকে একটু সংযুক্ত করে নিচ্ছি। জনাব ইয়াহিয়া মারুফ, আপনি শুনতে পাচ্ছেন শোনা আমাকে? যাচ্ছে না। আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? ওকে, আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন সিলেট থেকে তিনি স্টার নিউজ টেলিভিশনের সিলেট করেসপন্ডেন্ট জনাব ইয়াহিয়া মারুফ। আপনারা জানেন যে সিলেটে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারাভিযান শুরু করবার জন্য এখন সিলেট রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তার বিশাল জনসভা হওয়ার কথা রয়েছে, নির্বাচনী জনসভা। সেই জনসভার খোঁজ খবর কি আছে, কেমন লোকজন সমাগম হয়েছে তা জানাবার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইয়াহিয়া মারুফ। মারুফ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মারুফ, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করেন মারুফ। সিলেট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর প্রথম সিলেট নির্বাচনী প্রথম জনসভায় সিলেটে এসেছেন। উনি গতকাল রাত 6টার দিকে ঢাকা থেকে সিলেটে আসেন এবং সিলেটে এসে সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেটে এসে হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেছেন, এবং মাজার জিয়ারতের পর ওনার শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুর বাড়ি গিয়েছেন, এবং সেখানে রাত্রের খাবার শ্বশুর বাড়িতে রাতের খাবারের পর সেখানে একটি সিলেট 3 আসনের যিনি দানের শীষের প্রার্থী, ওনার একটি নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে গতকাল রাত 1টার দিকে বিএনপির নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। এছাড়াও আজকে সকাল 10টার দিকে সিলেটের অরাজনৈতিক শিক্ষার্থীদের সাথে তারেক রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই মতবিনিময় শেষে তিনি এই আলিয়া মাদ্রাসার মাঠে আসবেন। আলিয়া মাদ্রাসার মাঠে জনসভা শেষে সেখান থেকে তিনি মৌলভীবাজার এবং হবিগঞ্জের সহ আরো কয়েকটি জনসভায় যোগ দিবেন। সেজন্য তিনি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সড়ক পথে রওনা হবেন। ইতিমধ্যে সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠের জনসভার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সর্বস্তরের প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গা থেকে সিলেট, সুনামগঞ্জ সহ সিলেটের বিভিন্ন উপজেলা থেকে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে এসে চলেছেন। আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে ইতিমধ্যেই কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় ভরপুর হয়ে গেছে। নেতাকর্মীদের ভিড়ে ভরপুর হয়ে গেছে, এবং এখান অনেক থেকে ধন্যবাদ জনাব ইয়াহিয়া মারুফ। আমরা আপনার মাধ্যমে আসলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি নেতাকর্মীদের যে বিশাল উপস্থিতি তার একটি খণ্ডচিত্র দেখবার সুযোগ পেলাম। নিশ্চয়ই দর্শকরাও সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এবং আপনার কথায় যদি আমরা জানতে পারলাম যে যদিও আজকে এই জনসভার মধ্য দিয়ে আসলে নির্বাচনী প্রচারাভিযান বিএনপি শুরু করবার কথা ছিল, কিন্তু এরই মধ্যে সেই প্রচারাভিযানটি শুরু হয়ে গেছে। অর্থাৎ গতকাল রাতে যখন তিনি সিলেটে পৌঁছেছেন তারেক রহমান, মাজার জিয়ারতের পর তিনি দক্ষিণ সুরমায় সেখানে একটি নির্বাচনী প্রচারাভিযানে অংশ নিয়েছেন আপনি বললেন। এছাড়াও আজকে সকালেও তিনি কর্মসূচি পালন করেছেন। সকাল 10টায় এই জনসভাটি শুরু হওয়ার কথা ছিল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে, কিন্তু এখন সকাল 9টাও বাজেনি। কিন্তু এরই মধ্যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ যেভাবে কানায় কানায় পরিপূর্ণ আমরা লক্ষ্য করছি, আমরা ধারণা করছি যে সেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়তো ঘটবে। আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে আরও আপডেট জানবার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ইয়াহিয়া মারুফ। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি শুনছিলেন জনাব হাসান ফেরদৌস যেটি এর আগে বললেন, ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যগুলো যেভাবে বিশ্লেষণ করলেন, এর মধ্যে বেশ কয়েকটি সিগনিফিক্যান্স কিন্তু আছে। বিশেষ করে গ্রিনল্যান্ড নিয়ে তার অবস্থান যেভাবে অনেকটা কেউ বলছেন ইউটার্ন হয়ে গেছে, যেভাবে তিনি
শৌর্যবীর্য দেখাচ্ছিলেন, দম্ভ দেখাচ্ছিলেন যে যদি তাকে গ্রিনল্যান্ড দেয়া মানে দখল দেয়া না হয়, বুঝিয়ে দেয়া না হয়, তাহলে তিনি শক্তি প্রয়োগ করবেন। হঠাৎ করে তার সুর কি একটু নরম লক্ষ্য করছেন আপনি? এবং সেই সুর নরম হয়ে যাওয়ার মানে পেছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ। যারা আগে এটা দম্ভ মনে করলে একটু মাইন্ড করেছিলেন, তারা আজকে উনি ভালো কথা বলতেছেন, মাইন্ড না করলে ধন্যবাদ জানান যে ডোনাল্ড ট্রাম্প আগে যেগুলো বলছেন আমরা সমালোচনা করছি, আজকে উনি ভালো বলছেন। না, প্রেসিডেন্ট ট্রাম্পের একজন ঘোরতর সমর্থক হিসেবে আপনার কাছ থেকে এটা নিশ্চয়ই আপনি পজিটিভলি দেখবেন। যাই করবে এটা সব দোষ নন্দলালের, যে কোথায় বলবে যে ওইটার দোষ। ডোনাল্ড ট্রাম্প কোথা থেকে সরে আসে না, এটা রাজনৈতিক কৌশল। তাকে হুমকি, প্রত্যেকের একটা রাজনৈতিক কৌশল আছে। ডোনাল্ড ট্রাম্প বিরল রাজনৈতিক নেতা এবং তিনি বিভিন্ন বিষয় হিসেবে হ্যান্ডেল করেন, এভাবে হ্যান্ডেল করেছেন। এখন যারা মনে করেন যে আগে গতকালকের ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ওনারা মাইন্ড করছেন যে ডোনাল্ড ট্রাম্প ঠিক না, তাইলে আজকে উনি ভালো বক্তব্য দিচ্ছেন, ধন্যবাদ জানান যে একজন মানুষ পরিবর্তন হয়েছে, ভালো কথা বলতেছে। এটা না, ওই ডোনাল্ড ট্রাম্প যে ক্যাস্ট্রো এটা যাই করুক খুঁজে ফিরে এটার বিরুদ্ধে একটা বলার একটা নেগেটিভ দাঁড় করানোর একটা চেষ্টা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প তার কৌশল, রাজনৈতিক কৌশলে গ্রিনল্যান্ডের উপর যে দখলদারিত্ব, আমাদের যে পাওনা, আমাদের যে দেশ যুক্তরাষ্ট্রের স্বার্থে যে দরকার, এটা এস্টাবলিশ হয়ে গেছে এবং এটা টুডে অর টুমরো এটা আমাদের, এবং সেই পরিকল্পনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কথা বলতেছে। ডোনাল্ড ট্রাম্প তো আমাদের সামনে টেলিভিশনে বসে তাৎক্ষণিক কথা বলেন না, একটা পরিকল্পনা করে একটা দেশের প্রেসিডেন্ট কথা বলেন, এবং তার যখন তিনি টুইস্ট করেন, তার কথা থেকে সরে আসেন বা কথা থেকে রাজনৈতিক ভাবে ঘুরান, সেটাও একটা রাজনীতির কৌশল। তো আমি গতকালকেও উনাকে ধন্যবাদ দিয়েছি, এবং আজকে যে কৌশল অবলম্বন করে উনি বক্তব্য রেখেছেন, এটাকেও আমরা একটু ধন্যবাদ জানাই। জি, মানে আপনার পর্যবেক্ষণ হচ্ছে বা আপনার বিশ্লেষণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেননি, তিনি গ্রিনল্যান্ড দখল করার যে মিশন বা যে অভিযানের কথা তিনি বলছেন সেই জায়গা থেকে তিনি ফেরত আসেননি। না, তিনি তো ওখানে বসেই বলেছেন যে ভাই আমরা এটা চাই, আমাদের দরকার, আপনারা যদি এটা সুন্দর করে বলেন, আলাপ আলোচনা করে বলেন ইয়াস ভালো, না হলে আমরা একটু মাইন্ড করবো, এই মাইন্ড করলে আমরা কি করতে পারি এটা আমরা পরে সিদ্ধান্ত নিবো। ওখানে মিটিং এ বসে কি ট্রাম্প ওই মারামারি লাগাই দিবেন যে তুমি দেও না কেন, আমি দিই না কেন? ইট ইজ এ পলিটিক্যাল ডিসকাশন, একটা হাই প্রোফাইল মিটিং, ওখানে তো কৌশল থাকবে তার, এবং তিনি এই তার যে অবস্থান থেকে, তার শক্তিমত্তার অবস্থান থেকে সেই কৌশলটাই দিয়েছেন বলে আমি মনে করি। জি, কিন্তু জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, এই যে একটি ভিন দেশের ভূখণ্ডকে তার প্রয়োজন আছে, এই জন্য তিনি দখল করে নেবেন, এটি আসলে রাজনীতি, আপনি যেভাবে তাকে ডায়নামিক লিডার বলছেন, এটি নৈতিকতার জায়গা থেকে কতখানি সিদ্ধ বা কিভাবে নিচ্ছে তার এই আকাঙ্ক্ষা? বিভিন্ন শুনেন, ইতিহাসে আপনি দেখেন, মানে ইতিহাসে আপনি একদম ধর্মের ইতিহাস থেকে রাষ্ট্রযন্ত্রের ইতিহাস দেখেন, যখন একটা রাষ্ট্রের প্রয়োজন হয়, এই প্রয়োজনে তার দেশের রাষ্ট্র নিরাপত্তা, খনিজ সম্পদ এগুলো আহরণ করার জন্য নানান ভাবে এই রাষ্ট্রযন্ত্র আধিপত্য বিস্তার করে। এবং এই যুক্তরাষ্ট্র কি এতদিন খালি মানে আপনি বাংলাদেশে থেকে কি যুক্তরাষ্ট্র দ্বারা শোষিত হন নাই? সামাজিক সাম্রাজ্যবাদের যে রাজনীতি, বাজারের রাজনীতি, তারা তো আপনাকে শোষণই করতেছিল। ওই শোষণের আরেকটা মানে ওই শোষণ, দখলদারিত্ব, বাজার অর্থনীতি, এসবই যে আমাকে সম্পদ আহরণ করতে হবে, আমার শক্তি সঞ্চয় করতে হবে। এখানে যে সম্পদ আছে এটা আমেরিকার দরকার, আমেরিকার নিরাপত্তার জন্য দরকার, এবং এটা গ্রিনল্যান্ডেরও না, এটা আমেরিকার দরকার মনে করতেছে আমেরিকার প্রেসিডেন্ট। আমরা আমাদের প্রেসিডেন্টকে সমর্থন জানাই, ভেরি স্ট্রেট। এখানে নৈতিকতাই হচ্ছে আমি আমার এই দেশের মানুষ আমার প্রেসিডেন্টকে ভোট দিছে, এবং প্রেসিডেন্ট এই দেশের কল্যাণে যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের সাথে আছি। এই সিদ্ধান্ত খারাপ হোক এটা পরে আমরা আলোচনা করবো। জি, জনাব হাসান ফেরদৌসের কাছে একটু যাই। জনাব হাসান ফেরদৌস, আমি যে আগে যে প্রশ্নটি আপনাকে করেছিলাম, জাতিসংঘের বিকল্প হিসেবে বোর্ড অফ পিসকে তিনি যেভাবে মানে পরিচয় করিয়ে দিলেন বা এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হতে পারে বলে যে মন্তব্য করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, এটি একটি অদ্ভুত তথ্য হচ্ছে যে এই বোর্ড অফ পিস তিনি যে প্রস্তাব করেছেন সেই বোর্ড অফ পিসের
তিনি অনির্দিষ্টকালের জন্য চেয়ারম্যান থাকবেন এবং সুতরাং ধারণা করা হচ্ছে যে এই মেয়াদ শেষে তিনি যদি প্রেসিডেন্ট নাও থাকেন যুক্তরাষ্ট্রের, এই বোর্ড অফ পিসের তিনি চেয়ারম্যান থাকবেন। সুতরাং পুরো বিশ্ব সভাকে তিনি নিয়ন্ত্রণ করবার জন্য এই মানে ক্ষমতায় থাকলে কিংবা না থাকলেও পুরো বিশ্বসভার নিয়ন্ত্রণ তার হাতে থাকবে, এই ধরনের একটি আকাঙ্ক্ষা থেকেই কি এই বোর্ড অফ পিসকে তিনি এই জায়গায় দেখছেন, মানে জাতিসংঘের বিকল্প হিসেবে ভাববার চিন্তা করছেন? এবং একই সঙ্গে আরেকটু যদি যোগ করেন যে এরই মধ্যে আজকে দেখলাম যে পাকিস্তান যোগ দিয়েছে তার এই বোর্ড অফ পিসে, তিনি যেভাবে যে মাত্রায় জাতিসংঘের বিকল্প হিসেবে এটিকে দাঁড় করাবার চেষ্টা করছেন, এই মিশনে এই পুরো তার এই উদ্দেশ্য সফল করবার জন্য অন্যান্য যে সমস্ত দেশ আছে সকলেই কি আসলে তার এই বোর্ড অফ পিসে যোগ দেবে বলে আপনার ধারণা? আমার মনে হয় আমরা জনাব হাসান ফেরদৌসকে হারিয়ে ফেলেছি, তার সংযোগটি হারিয়ে গেছে। এই বিষয়ে জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, আপনি যদি কোনো মন্তব্য করতে চান, আমি যে প্রশ্নটি করলাম। মন্তব্য করার জন্য দাঁড়িয়ে আছে, এটা খুব উত্তম প্রস্তাব। জাতিসংঘ তো অথর্ব একটা সংগঠন, যখন আপনার বিরুদ্ধে কিছু করতে পারে না তখন আপনিও গালি দেন, আর যখন কোনো কিছু করে না তখন আপনিও আমি সবাই একটা আশ্রয় খুঁজি। আমরা যদি গত 40 বছরের ইতিহাস, 50 বছরের ইতিহাস দেখি, জাতিসংঘ কোনো বড় পদক্ষেপ নিতে পারে নাই। যে সংগঠন মানে আমেরিকার সবচেয়ে বড় চাঁদা দেয়, আর এই চাঁদা দিয়ে এই জাতিসংঘ কিছু আমলা পুষে আর খালি বিবৃতি দেয়, এসব যে হবে না যখন, আমি মনে করতেছি আমার শক্তি আছে, আমার প্রভাব আছে, আমি মাতব্বর, আমার সাথে আপনারা যোগ দেন, আমি এই বিচার সালিসি আরো ভালো করতে পারবো তোমাদের চেয়ে। কিন্তু জাতিসংঘের গাইডলাইন কিংবা জাতিসংঘের বিবৃতিগুলো তো সবচেয়ে বেশি ভায়োলেশন করে হচ্ছে যুক্তরাষ্ট্র। এগুলো অমূলক বিবৃতি। আপনি মনে করতেছেন ওই যে সীমান্ত রক্ষা না করে সীমান্ত অতিক্রম করে হাজার হাজার লোক চলে আসবে, জাতিসংঘ বিবৃতি দিল মানবাধিকার দেখতেছে এতে জায়গা দেও, আমি আমার সীমান্ত রক্ষা করবো, আমি আমার স্বার্থ দেবো, আমি ওই পঞ্চায়েতের কথা শুনবো, আমি ওই ইথিওপিয়ার আর কেনিয়ার প্রেসিডেন্টের কথা শুনবো, জাতিসংঘে বসে ওনারা কি কথা বলেন? আমি আমেরিকা, আমি পয়সা বেশি দিই, আমার পয়সায় জাতিসংঘ চলে, আমার ট্যাক্সের পয়সায়, আর আপনারা এখানে এসে মাতবরি করবেন যে আমি যাতে মানে চাঁদা বেশি দিই আর আমি যাতে নিষ্পেষিত হই। কোন অমানবিক যুদ্ধ জাতিসংঘ বন্ধ করতে পারে নাই, কোন সারা পৃথিবীব্যাপী যে সমস্ত দমন নিপীড়ন হয় জাতিসংঘ কোথাও কোনোদিন কিছু বন্ধ করতে পারে নাই। আপনি যে বলছেন যে যুদ্ধ বন্ধ করতে পারে নাই জাতিসংঘ, যুদ্ধ বন্ধের জন্য বা যুদ্ধ বিরতির জন্য যখন প্রস্তাব করে জাতিসংঘ, সেই প্রস্তাব তো প্রথম ভায়োলেশন করেছে যুক্তরাষ্ট্রই এটিকে ইগনোর করে যায়। সুতরাং এর দায় কি জাতিসংঘের চেয়ে যুক্তরাষ্ট্রের নয় বেশি? জাতিসংঘ একটা সংগঠন, একটা অনেকগুলা রাজনীতি দেশের মিলে তো জাতিসংঘ, কিন্তু আমার দায় হচ্ছে আমি আমার প্রথম নিরাপত্তা। জাতিসংঘতে আমি সদস্য হয়েছি এর মানে এটা নয় যে আমি আমার স্বার্থ ত্যাগ করে জাতিসংঘের ওই বিবৃতিকে অনুসরণ করব, জানি জাতিসংঘের মানবাধিকারের বিবৃতিকে রক্ষা করব। আমি আমার দেশের জনগণের স্বার্থ আমাকে সবসময় রক্ষা করতে হবে, সেটা এই জাতিসংঘ না বা যে কোনো পঞ্চায়েতের এই বিবৃতির ওই মুখের দিকে তাকাই আমার হবে না। আপনি জানেন যে গাজায় যে যুদ্ধ যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় চলছিল বা চলেছে দীর্ঘদিন, সেখানে যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থ ছিল না এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরাই এদেশে দফায় দফায় দিনের পর দিন মাসের পর মাস এখানে বিক্ষোভ করেছেন যে তাদের ট্যাক্সের টাকা সেখানে বিনিয়োগ করে একটি দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ যুক্তরাষ্ট্রের মানুষই করেছেন। সুতরাং আপনি যে বলছেন যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তিনি যুদ্ধ চালিয়ে গেছেন, সেটিও আসলে ধন্যবাদ ইকবাল। আগেই বলে যে আপনি যে বলতেছেন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গাজায় যুদ্ধ চলতেছে, এটা যুক্তরাষ্ট্রের কোনো পত্রিকার কোনো সংবাদ মাধ্যম বলে না, এটা ইসরায়েল এবং ইসরায়েলের হামলা বা ইসরায়েলের যুদ্ধ। হ্যাঁ, নেপথ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন, এটা অভিযোগ আছে, কিন্তু আপনি যেভাবে একটা সংবাদ মাধ্যমে বললেন যে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, এইটার অফিসিয়াল কোনো কাউন্ট আমি জানি না, আমি জেনে নেবো এই পৃষ্ঠপোষকতা কিভাবে হলো। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র এটা বন্ধ করার উদ্যোগ নিয়েছে। আজকে যে গাজা পরিস্থিতির উন্নতি হয়েছে সেটা তো প্রেসিডেন্ট উদ্যোগ নিয়েছে, এবং এটার জন্য আপনারা অন্যান্য মুসলিম দেশগুলোকে দায়ী করেন না কেন? যুক্তরাষ্ট্র যতদূর পারতেছে করতেছে, এবং যুক্তরাষ্ট্রের মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে, সব ঠিক আছে। তো এটার সাথে ওই জাতিসংঘ তো এখানে কিছু করতে পারলো না, বরঞ্চ জাতিসংঘের চেয়ে ভালো পদক্ষেপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিচ্ছে। এই জন্যই বলতেছে জাতিসংঘ বন্ধ করো, বা ওই জাতিসংঘ যেটা পারে না আমি করবো, আমার লেটস ওয়ার্ক উইথ মি, আমার সাথে কাজ করেন, আসেন আমরা দেখি কিছু পারি কিনা।
অনেক ধন্যবাদ জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। এই বিষয়ে আর আলাপ বাড়াতে চাচ্ছি না, সময় একেবারেই কমে গেছে। আমরা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির যে বিশেষ ইলেকশন ডিস্ট্রিক্ট 36-এর সেই ইলেকশন নিয়ে একটু কথা বলতে চাই। জনাব জয়নাল আবেদিন আছেন আমাদের সঙ্গে, আপনি শুনতে পাচ্ছেন? জি জনাব জয়নাল আবেদিন, আপনি বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট এবং মেরি জুবায়দার নির্বাচনী প্রচারাভিযান আপনি প্রত্যক্ষ করছেন, পর্যবেক্ষণ করছেন। আপনি এরই মধ্যে এন্ডোর্স করেছেন, আপনাদের সংগঠন এন্ডোর্স করেছে। সময় তো একেবারে ঘনিয়ে এসছে, সম্ভবত 12 দিনের মতো সময় আছে। কেমন সাড়া দেখছেন? এবং সকলেই যেটি বলছে যে এইবার অ্যাসেম্বলিতে, স্টেট অ্যাসেম্বলিতে বাংলাদেশিদের ভয়েস রেজ করবার একজন প্রতিনিধি হয়তো প্রেরণ করা সম্ভব হবে। আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ টাইম টেলিভিশনকে এবং সম্মানিত দর্শক শ্রোতাদের এবং প্যানেলিস্টদের। আমি বিষয়টিকে যেভাবে দেখছি, ডিস্ট্রিক্ট 36 যেটা অ্যাস্টোরিয়া এবং লং আইল্যান্ড সিটি, এই দুটি এলাকা নিয়ে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36, যেখানে টোটাল ভোটার সংখ্যা হচ্ছে অ্যাবাউট 80,000। আমরা অতীতে যেভাবে দেখেছি তার অভিজ্ঞতা থেকে আমরা ধরে নিচ্ছি যে এবারের ভোট যে কাস্ট হবে সেটি কোনো অবস্থায় 15,000-এর বেশি হবে না। কারণ একদিকে হচ্ছে স্পেশাল ইলেকশন, অন্যদিকে স্পেশাল আবহাওয়ার একটা বিষয় আছে। যেমন এই সপ্তাহে, আগামী সপ্তাহে অর্থাৎ আগামী রোববার স্নো হবে 6 থেকে 10 ইঞ্চি, এবং সেটার একটা আবহাওয়া থেকে যাবে ইলেকশন পর্যন্ত মোটামুটি। তো আমি যে বিষয়টি বলবো যে ম্যারি জুবায়দা বাংলাদেশি একজন নাগরিক, মানে বাংলাদেশি একজন ভদ্র মহিলা, যিনি আমেরিকার রাজনীতিতে নতুন না, আগেও এই ডিস্ট্রিক্টের যেটি অর্ধেক অংশ ছিল ইলেকশন করেছে। এবং এই যে কয়েকজন প্রার্থী আছে বর্তমানে, তাদের মধ্য থেকে ম্যারি জুবায়দা একদিকে অভিজ্ঞ, অন্যদিকে ম্যারি জুবায়দা যেহেতু আগে এই ডিস্ট্রিক্টে ইলেকশন করেছে, তার একটি ব্যাপক পরিচিতি ছিল এবং ইতিমধ্যে আরো সেটি অত্যন্ত পাকাপোক্ত হয়েছে। দ্বিতীয় যে জিনিসটি যা আমরা লক্ষ্য করেছি, যে ম্যারি জুবায়দা ব্যালটে থাকার জন্য স্টেটের নিয়ম মোতাবেক যে 1500 সিগনেচার দরকার ছিল, সেখানে ম্যারি জুবায়দার যে ক্যাম্পেইন, তারা 3000-এর মতো, অলমোস্ট 3000 সিগনেচার কালেক্ট করে সেটা জমা দিয়েছে, যার জন্য ম্যারি জুবায়দা অত্যন্ত সম্মানের সাথে ব্যালটে থাকবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে ইলেকশনের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে আগামী 24শে জানুয়ারি থেকে, অর্থাৎ শনিবার থেকে আর্লি ভোটিং শুরু হবে। এখন যেহেতু রোববার স্নো হবে, আমি বিশেষ করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং ম্যারি জুবায়দার যে নির্বাচনটা প্রত্যক্ষ করছি, তার অংশ হিসাবে আমি বাংলাদেশি সহ সবাইকে অনুরোধ করব যে আপনারা শনিবারেই আপনাদের ভোটাধিকারটা প্রয়োগ করার চেষ্টা করেন। কারণ একদিকে হচ্ছে উইকেন্ড, অন্যদিকে আবহাওয়া শনিবারে অনেক ভালো থাকবে। রোববার থেকে যে স্নো হবে তার একটা আবহাওয়া কিন্তু পরবর্তীতে থেকে যাবে। অপেক্ষা না করে আপনি শনিবার দিনই আপনার ভোটটা প্রয়োগ করেন, এক। দ্বিতীয় হচ্ছে যে 3000 ভোটার বা নাগরিক যারা ম্যারি জুবায়দাকে এই ব্যালটে স্থান দেওয়ার জন্য পিটিশনে সিগনেচার করেছেন, ইকুয়েশনটা অত্যন্ত সহজ। যদি প্রত্যেকটা ভোটার যারা সাইন করছে একজনকে কনভিন্স করে ভোট দিতে নিয়ে যায় আর ম্যারি জুবায়দাটাকে ভোটটা দেয়, তাহলেই ম্যারি জুবায়দার এই নির্বাচনে জয় করা অত্যন্ত সহজ হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কারণ এককভাবে যদি কোনো ক্যান্ডিডেট 5000+ ভোট পেয়ে যায়, এই 5000 মোর অর লেস এই নাম্বারেই এই ইলেকশনটা লক হয়ে যাবে। আপনি খুবই সিগনিফিকেন্ট একটি পয়েন্ট বলেছেন জনাব জয়নাল আবেদিন, যে তাকে যারা 3000 মানুষ যারা সিগনেচার দিয়ে
তাকে ব্যালটে সংযুক্ত থাকবার সুযোগ দিলেন, নিশ্চয়ই তাদের একটি নৈতিকভাবে তাদের একটি দায়বোধ থাকে যে তারা যেহেতু সিগনেচার দিয়েছেন, তারা ফাইনালি তাকে ভোটও দেবেন। সুতরাং আপনি আপিল করলেন যে তারা যাতে তাদের সঙ্গে আরও একজন করে, মানে প্রতিটি ভোটার যারা সিগনেচার করেছেন তারা যদি একজন করে ভোট কেন্দ্রে নিয়ে যান এবং মেরি জুবাইদার পক্ষে তার ভোটটি কাস্ট করবার নিশ্চয়তা প্রদান করতে পারেন, তাহলে মেরি জুবাইদা খুব সহসাই, খুব হেসে খেলেই পাশ করতে পারবেন। আমরা আশা করি এটি আসলে বিবেচনায় নেবেন ভোটাররা। তবে আমি আপনার কাছে আরেকটি বিষয় খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই, সেটি হচ্ছে আপনি জানেন যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভোট কেন্দ্রে না যাওয়া বা ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে যে একটা উন্নাসিকতা, সেটি খুব মারাত্মকভাবে কাজ করে। এটিকে ওভারকাম করবার জন্য, তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করবার জন্য আপনাদের যে ক্যাম্পেইন প্যাটার্ন, সেটিকে কিভাবে মানে আপনার চিন্তা করছেন? ধন্যবাদ। ভোট কেন্দ্রে না যাওয়ার একটা প্রবণতা আমরা অতীতে লক্ষ্য করেছি, কিন্তু গত মেয়রিয়াল ইলেকশনে তার একটা বিশাল উন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এবং আমাদেরকে যেহেতু, দেখুন, আমি বাংলাদেশিদেরকে বিশেষ করে বলবো যে আমরা এতদিন অন্য কমিউনিটির লোকজনকে নির্বাচিত করেছি, যেই কোনো ভাবেই হোক অন্য কমিউনিটির লোকজনকে নির্বাচিত করেছে। যেহেতু ডিস্ট্রিক্ট 36 একটা সুযোগ এসছে, আমাদেরই একজন বোন আমাদেরই কমিউনিটির একজন, যিনি আমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, আমরা বিশ্বাস করি এবং আশা করি তিনি নির্বাচিত হলে আমাদের কথাই বলবেন আলবেনিতে গিয়ে। সুতরাং আমাদের যে একটা নৈতিক দায়িত্ব, সেটি হচ্ছে যে আমাদের নিজের উদ্যোগে ভোট দিতে যাওয়া, এবং যে কথাটি আগে বললাম, প্রত্যেকে কমপক্ষে একজনকে কনভিন্স করে, প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, নিয়ে যাওয়া। আর কারো যদি একান্ত যেতে অসুবিধা হয়, যদি ক্যাম্পেইনের সাথে যোগাযোগ করে, তাদেরকে আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করব। উনাকে শুধু কেবল কল করে বলতে হবে যে আমি অমুক জায়গায় আছি বা আমার এটা হলো অ্যাড্রেস, আমাকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে। সেটা আমাদের সেই ব্যবস্থা আছে এবং নির্বাচনে সেই ব্যবস্থা রাখবো আমরা যখন থেকে নির্বাচন শুরু হবে। সুতরাং এই ব্যাপারেও সর্বাত্মক সহযোগিতা পাবে। সুতরাং না যাওয়ার কোনো এক্সকিউজ রাখতে চাই না আমরা, কিন্তু আপনার যাওয়ার মতো জাস্ট মানসিকতা থাকতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন, নাজবুল হাসান এবং সিলেট থেকে যিনি যুক্ত হয়েছিলেন ইয়াহিয়া মারুফ। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নিশ্চয়ই আমরা অনুষ্ঠান শেষ করতে চাই জনাব জয়নাল আবেদিনের যে আশাবাদ, সেই আশাবাদ পুনর্ব্যক্ত করে যে স্টেট অ্যাসেম্বলিতে এই প্রথমবারের মতো বাংলাদেশি একজন প্রতিনিধি আমরা পাঠাতে পারি, এবং সেই পাঠানোর সম্ভাবনা যখন উজ্জ্বল হয়ে উঠছে, সেই উজ্জ্বল সম্ভাবনাকে বাস্তবতায় রূপান্তর করবার জন্য আপনারা একটু ত্যাগ স্বীকার করবেন এবং ভোটের দিন একটু কাজ স্যাক্রিফাইস করে, ব্যবসা বাণিজ্য স্যাক্রিফাইস করে, কিংবা অ্যাপয়েন্টমেন্টসগুলো স্যাক্রিফাইস করে আমরা যাতে ভোট কেন্দ্রে যাই, কিংবা যারা একেবারেই সক্ষম হবেন না সেদিন যাওয়ার ক্ষেত্রে, তারা যাতে আগাম ভোটিংয়ের সুযোগটা গ্রহণ করে মেরি জুবাইদাকে বাংলাদেশি প্রতিনিধি হিসেবে, আমরা আমাদের কমিউনিটির একজন বোন হিসেবে, প্রতিনিধি হিসেবে আমরা স্টেট অ্যাসেম্বলিতে পাঠাতে পারি। সেই জন্য সকলেই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।